গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ সপ্তদশ পর্ব। শেষদির চিঠি। বকুল কখনো পাওয়া মাত্র তাড়াতাড়ি যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে না, কিন্তু আজ পড়ছিল লেটার বক্সের কাছ থেকে একটুখানি সরে এসেই। আজকে ওর মনে হলো হয়তো একটা ভালো খবর বয়ে এনেছে চিঠিটা। হয়তো চিঠি খুলেই দেখবে পোড়ারমুখী মেয়েটা হঠাৎ এসে হাজির হয়েছে রে বকুল। দেখে প্রাণটা জুড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে তাই চিঠি লিখতে বসলাম। এই ধরনের একটু আশা নিয়ে তাড়াতাড়ি চোখ বুলোতে গিয়ে বকুল যেন মাটির সঙ্গে আটকে গেল। এ কি খবর? এ কোন ধরনের কথা? বকুল নিচতলার বসবার ঘরটাতেই বসে পড়ল। চিঠিখানা আরেকবার উল্টে নিয়ে গোড়া থেকে পড়তে শুরু করল, আবার খানিকটা পড়ে মুড়ে রাখল। মনে পড়ল বিবাহ বিচ্ছেদ বিল যেদিন পাশ হয়েছিল লিখেছিল বটে ওই কথাটা শেষদি। লিখেছিল আমাদের মা বেঁচে থাকতে যদি আইনটা চালু হতো রে বকুল। ভদ্রমহিলা হয়তো, কিন্তু প্রয়োজন যেখানে তীব্র, আইনের সুবিধে কি সেখান পর্যন্ত পৌঁছায়? ওই সুযোগ বস্তুটা তো অপব্যবহারেই ব্যবহার হয় বেশি, নইলে শোভনের বউ। ভাবনায় ছেদ পড়ল। হঠাৎ বাইরে রীতিমতো একটা শোরগোল শোনা গেল। অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে কলরব করে আসছে, হইচই করছে, কাকে যেন ডাক দিচ্ছে। পাশের খোলা দরজাটা দিয়ে তাকিয়ে দেখল বকুল একটা খোলা ট্রাক ভর্তি করে একদল ছেলে মেয়ে এসে এই বাড়ির সামনেই গাড়িটাকে থামিয়েছে। তাদের সকলের হাতে একখানা করে রঙিন রুমাল। ঊর্ধ্ববাহু হয়ে তারা সেই রুমাল উড়িয়ে পতপত করে নাড়ছে, আর দুর্বোধ্য একটা শব্দের চিৎকারে কাকে যেন ডাকছে। বকুল বুঝতে পারল না ওরা কে, ওদের সাজসজ্জাই বা এমন অরুচিকর কেন। ছেলেগুলো টাইট ট্রাউজারের ওপর একটা করে বহুবর্ণ রঞ্জিত কলার দেওয়া গেঞ্জি পরেছে, সেটাও আবার এমন টাইট যে ভেবে অবাক লাগছে মাথা গলিয়ে পড়ে দেহটাকে ওর খাপে খাপে ঢুকিয়েছে কি করে। আর মেয়েগুলো, চোখ বুঝতে ইচ্ছে হলো বকুলের। ইঞ্চি কয়েক কাপড়ে তৈরি যে ব্লাউজগুলো পরেছে তার হাতার গলা এতখানি কাটা যে মনে প্রশ্ন জাগে ওই কয়েক ইঞ্চি কাপড়ই বা খরচ করা কেন? আর শাড়ি কি ওরা পরতে এখনো শেখেনি? তা নইলে অমন অদ্ভুত রকমের শিথিল কেন? কোমরের বাঁধন কোমর থেকে খসে পড়ে বেশ খানিকটা নেমে গিয়ে ভেতরের সায়াটাকে দৃশ্যমান করে তুলেছে। আঁচলের যে সামান্য কোণটুকু কাঁধে থাকবার কথা সেটুকু কাঁধ থেকে নেমে হাতের উপর পড়ে আছে। চুল রুক্ষ আলুথালু, হাত ন্যাড়া। দু একজনের কানে এত বড় বড় দুল ঝুলছে যে ওই ন্যাড়া হাতের সঙ্গে বিশ্রী বেমানান। হাত তুলে রুমাল ওড়ানো আর উল্লাসভঙ্গির ফলেই বোধ করি বেশবাস এমন অসংবৃত। মনে হচ্ছে ওই স্বল্পাবৃত দেহটা বোধ করি এখনই পুরো অনাবৃত হয়ে পড়বে। আর চুলগুলো, জীবনের তেল তো দূরস্থান, চিরুনিও পড়েনি যেন। কে এরা? এদের ভঙ্গি বা এমন অশ্লীল কেন? এদেরকে তো দেখে ভদ্রঘরের ছেলে মেয়ে বলেই মনে হচ্ছে। ভদ্রঘরের ছেলেমেয়েরা এমন কুৎসিত অঙ্গভঙ্গির মাধ্যমে উল্লাস প্রকাশ করে। আর ওই চিৎকার, শেয়ালের ডাকের মতো একটা বিচিত্র হু ধ্বনি দিয়ে সমস্ত রাস্তাটাকে যেন মুহূর্তে সচকিত করে তুলল ওরা। হয়তো উদ্দেশ্যটা তাই, ওদের পার্শ্ব বলয়ে যারা রয়েছে তাদের সচকিত করে তোলা, তাদের দৃষ্টি আকর্ষণ করা। এটাই লক্ষণীয় হওয়ার পদ্ধতি ওদের। এই ধরনের বলগা ছাড়া উল্লাসধ্বনি একমাত্র খেলার মাঠেই দেখা যায়। এরকম উল্লাসধ্বনি বারোয়ারি পূজার বিসর্জনকালে ধুনুচি নৃত্যে। কিন্তু এ বাড়ির দরজায় থেমেছে কেন ওরা? ডাকাডাকি করছে কাকে? ওদের বেশবাসে আচরণ ভঙ্গিতে কোনো রাজনৈতিক পার্টি বলেও মনে হচ্ছে না।
নেহাতি একটা অভব্য বেপরোয়া হুল্লোড়ের দল। দল বেঁধে কোথাও চলেছে, এই বাড়ির কাউকে ডেকে নিতে এসেছে বোধহয়। কিন্তু ওই দলে এই বাড়ি থেকে কে যাবে? তবে কি? ভাবতে হলো না বেশিক্ষণ। যাকে ডাকাডাকি করছে সে নেমে এলো সাজসজ্জা সমাপ্ত করে। এই ঘর দিয়েই বেরোবে। হাতের ব্যাগ লোফালোফি করতে করতে ঢুকে এলো। আর এখানে বকুলকে দেখে ঈষৎ থমকে গিয়ে বলে উঠল, আপনি এখানে বসে যে? অপূর্বর মেয়ে। বকুল প্রায় বিহ্বল হয়েই তার নাতনির দিকে তাকিয়ে দেখল। এই সাজে সেজে এই অসভ্য ছেলেগুলোর সঙ্গে হুল্লোড় করতে যাবে অপূর্বর মেয়ে। ও মেয়ের অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা জানা আছে বকুলের। তবু চোখের সামনে ওকে দেখে আর ওদের সঙ্গীদের দেখে বকুল যেন এখন একটা অসুচি স্পর্শের অনুভূতিতে সিঁটিয়ে গেল। ব্লাউজের গলার এবং পিঠের কাট এত নামিয়ে ব্লাউজটা গায়ের সঙ্গে আটকে রেখেছে কি করে সত্যভামা? নাভির এত নিচে শাড়িটাকে পরেছে কি করে? ওই নখগুলো এত লম্বা লম্বা হলো কি করে? ও কি নিজেই বুঝে ফেলেছে ওর এই দেহখানা ছাড়া আর কোনো সম্বল নেই, নেই কোনো সম্পদ? তাই ওই দেহটাকেই, কি অশ্লীল, কি অরুচিকর! তবু ওর কথার উত্তর দিতে হলো, কারণ ও এ বাড়ির, ও অপূর্বর মেয়ে। বকুল বলল, ওরা কি তোকেই ডাকতে এসেছে নাকি? হ্যাঁ তো। কৃত্রিম একটা গলায় অবাঙালির মুখের বাংলা উচ্চারণের মতো উচ্চারণে বলে উঠল সত্যভামা, পিকনিকে যাচ্ছি আমরা। ওরাই সঙ্গী? তবে কোথায় পিকনিক? কি জানি। অপূর্বর মেয়ে তার আধ-ইঞ্চি প্রমাণ ফলস নখ বসানো হাত দুটো একটি অপূর্ব কায়দায় উল্টে বলে, যেখানে মন চাইবে। আচ্ছা, টাটা। একটা লীলায়িত ছন্দে কোমর দুলিয়ে ঘরের সামনের সিঁড়ি দুটো ডিঙিয়ে নেমে গেল ও। সঙ্গে সঙ্গে ওই ট্রাকের মধ্যে একটা প্রচণ্ড উল্লাসরোল ফেটে পড়ল যেন। এসেছে, এসেছে! একটা ছুঁচলো দাড়িওয়ালা ছেলে হঠাৎ রুমালখানা হাত থেকে ছেড়ে বাতাসে উড়িয়ে দিয়ে সুর করে গেয়ে উঠল, এসে গেছে বিপিন সুধা, বাতের ওষুধ আর খেও না। কিন্তু বকুল কেন অপলক তাকিয়ে আছে? বকুল কি মুখটা ফিরিয়ে নেওয়া যায় এ কথা ভুলে গেছে? তাই বকুল তাকিয়ে তাকিয়ে দেখল, টপাস করে ট্রাক থেকে একটা ছেলে লাফিয়ে নেমে পড়ে প্রবোধচন্দ্রের প্রপৌত্রীকে দুহাতে ধরে উঁচু করে তুলে ধরল, আর ট্রাকের উপর থেকে গোটা দুই ছেলে ঝুঁকে পড়ে বাগিয়ে তুলে নিল তাকে। বিরাট গর্জন করে গাড়িটা ছেড়ে গেল। সমবেত কণ্ঠে একটা ইংরেজি গানের লাইন শুনতে পাওয়া গেল, বাজল সুর। সেই সুরটা অনেকক্ষণ পর্যন্ত শুনতে পেল বকুল। কিন্তু সেই সুরে কি একেবারে আচ্ছন্ন হয়ে গেল বকুল? তাই অনড় হয়ে বসেই রইল। বকুলের মা একদা বিধাতার কাছে মাথা কুটে এই হতভাগা দেশের মেয়েদের বন্ধনগ্রস্ত জীবনের মুক্তি চেয়েছিলেন। চেয়েছিল তার মাও। সেই প্রার্থনার বর কি এই রূপ নিয়ে দেখা দিয়েছে? এই মুক্তি কি চেয়েছিল তারা? তাদেরই ঘরের মেয়ের এই স্বচ্ছন্দ বিহারের বিকাশ দেখে স্বর্গ থেকে পুলকিত হচ্ছে তারা? বকুল একটু আগেও ভাবছিল, ওরা কে, ওরা কোন সমাজ থেকে বেরিয়ে এসেছে। বকুল এখন তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। ওরা প্রবোধচন্দ্রের সমাজ থেকেই বেরিয়েছে। হয়তো প্রবোধচন্দ্রের দাদা সুবোধচন্দ্রের যে প্রপৌত্রী সাইকেলে ভারত ভ্রমণ করতে বেরিয়েছে, সেও এমনি প্রগতিশীল। সেও হয়তো ধরে নিয়েছে অসভ্যতাটা সভ্যতার চরম সীমা, ধরে নিয়েছে উচ্ছৃঙ্খলতায় মুক্তির রূপ, ধরে নিয়েছে সব কিছু ভাঙাই হচ্ছে প্রগতি। সুবর্ণলতা, তোমার কান্নায় উদ্বাস্ত হয়ে উঠেই ক্রূর বিধাতা তোমার জন্যে একটি কুটিল ব্যঙ্গের উপঢৌকন প্রস্তুত করছিলেন। অথবা একা তোমার জন্যে নয়, তোমার দেশের জন্যে। অনেকক্ষণ পরে বকুল 3 তলায় নিজের ঘরে উঠে গেল, আর তখনই ওর আচ্ছন্নতা কেটে সহজ চিন্তা ফিরে এলো।
এরাই সমাজের সব খানিকটা নয়, এই পিকনিক পার্টিরা। পারুলের চিঠিখানা আবার খুলে চোখকে মেলে দিল বকুল তার উপর। কিন্তু শম্পা নামের সেই হারিয়ে যাওয়া মেয়েটা কি সত্যি হারিয়ে গেল? সমাজ থেকে, পৃথিবী থেকে, আলোর জগৎ থেকে? হয়তো আলোর জগৎ সেই হিসেবই দেবে, কিন্তু শম্পার হিসেব তো চিরদিনই সৃষ্টি ছাড়া। তাই ওর মতে ও একটা উজ্জ্বল আলোর জগতে বাস করছে। অন্তত এখন ওর মুখে অন্ধকারের চিহ্নমাত্র নেই। যদিও পরিবেশটা দেখলে ওর মা বাপ বা পরিচিত জগৎ হয়তো মূর্ছাহত হয়ে পড়ে যেতে পারে। মানিকতলায় একটা মাঠ কোটার নড়বড়ে বাঁশ বাখারির বারান্দায় বসে আছে ও একটা প্যাকিং কাঠের টুলে। সামনের জীর্ণ একখানা ক্যাম্বিসের চেয়ারে সত্যবান নামের সেই লোকটা। হিসেব মতো বলা যেতে পারে ওর জীবনের শনি অথবা রাহু। সত্যবান নিজেও নিজেকে সেই আখ্যাই দিয়েছে। সর্বদাই বলেছে, আমি তোমার শনি রাহু কেতু। কি কুক্ষণেই যে আমার সঙ্গে দেখা হয়েছিল তোমার। এখনো বলছিল সেই কথাই। আরও একজন বারান্দায় উঠে এলো বাঁশের সিঁড়ি বেয়ে। সত্যবানের চেয়ে কিছু বড় বলে মনে হয়। চেহারাটা নিতান্ত হতভাগ্যের মতো, আধময়লা একটা পায়জামা শার্ট পরা, চুলগুলো তেল অভাবে রুক্ষ। ছেলেটার হাতে 2-3টে ঠোঙা, সেগুলো নামাতে নামাতে বলে, উফ, এত দেরি হয়ে গেল, রাস্তার তো সব সময় মেলার ভিড়। শম্পা বলে ওঠে, যাক বাবা, তুমি এসে গেছো বংশীদা, বাঁচলাম। এই অকৃতজ্ঞ লোকটা না আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছিল প্রায়। আর বেশি দেরি করলে তুমি হয়তো আমাকে দেখতেই পেতে না। বংশী একটা ঠোঙা খুলে একটা কমলা লেবু বার করে ছাড়াতে ছাড়াতে বলে, তা ওরকম দুর্ব্যবহার করার কারণটা কি? সেই পুরনো কারণ, কি কুক্ষণে দেখা হয়েছিল। আগে তবু বলছিল ওই আমার জীবনের শনি, এখন তো উল্টো গাইছে, বলছে আমি নাকি ওর জীবনের শনি। আমার সঙ্গে দেখা হয়ে ইস্তক ওর সুখ গেছে, স্বস্তি গেছে, স্ফূর্তি গেছে, শেষ পর্যন্ত পা দুখানাও গেল। বংশীর ছাড়ানো লেবুর কোয়াগুলো লেবুর খোসার আধারে রেখে সত্যবানের দিকে বাড়িয়ে ধরে বলে, নে খা। তারপর একটু হেসে বলে, জাম্বোটার কি ধারণা তুই গুন্ডা লাগিয়ে বোমা ফেলিয়ে ওর পা উড়িয়েছিস? তা নয়, ওর ধারণা আমার গ্রহ নক্ষত্রই গুন্ডা হয়ে ওর পিছু পিছু ধাওয়া করে ওকে পেড়েছে। গ্রহ নক্ষত্র? সেটা আবার কি বস্তু রে শম্পা? সে এক ভয়ানক বস্তু বংশীদা। ইহ পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছুই নাকি ওনাদের নির্দেশে। হিমালয় পাহাড় থেকে তৃণখণ্ড পর্যন্ত সবাই ওনাদের অধীনে। তাহলে তো কোনো বালাই নেই, বংশী বলে। এখন এই মশলাপাতিগুলো নিয়ে যা, রান্নাটা করে ফেল। বংশীদা, সত্যবান প্রায় আর্তনাদ করে ওঠে, তুমি ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে কি না? আমি দিয়ে আসব, ও কি নাবালিকা নাকি? তারও অধম। এমন বোকার মতো বলো না বংশীদা, ও যেন আমার মাথায় পর্বত ভার হয়ে চেপে বসে আছে। উফ, দেখছো বংশীদা, একেই বলে অকৃতজ্ঞ পৃথিবী। শম্পার ঠোঙাগুলো গুছিয়ে নিয়ে দেখতে দেখতে বলে, আবার কেন গাজর নিয়ে এলে বংশীদা? ওই গাইয়াটা তো গাজরের ঝোল খেতেই চায় না। সত্যবান উত্তেজিতভাবে বলে, এভাবে চালিয়ে চললে আমি আর কিছুই খাবো না বংশীদা। এই জীবন আমার অসহ্য হয়ে উঠেছে, আমায় তোমরা নিশ্চিন্তে মরতে দাও। শান্তিতে মরতে দেব? শম্পা গুছিয়ে বসে পা দোলাতে দোলাতে বলে, দেখছো বংশীদা, কি তুচ্ছ জিনিসটি চাইছেন বাবু? শান্তিতে মরা ভারী সস্তা না? বলি, তুমি আমায় শান্তিতে মরতে দিলে? আমি তোমায় বলেছিলাম গোয়েন্দার মতো আমার পিছু নিয়ে নিজে অশান্তিতে মরতে আর আমায় অশান্তিতে মারতে? বংশী হেসে ওঠে, কে কাকে কি বলে জানবো? ইহ পৃথিবীতে কে কাকে দিয়ে বলে টলে কি করাতে পারে বলতো? যার ঘাড়ে যা চাপে, যে যার ঘাড়ে চাপে। যে মহিষী পেতনিটি তোর ঘাড়ে চেপে বসেছে, সে তোকে মরার পরেও ছাড়বে মনে করেছিস? হয়তো 7 জন্ম তোর পিছু পিছু ধাওয়া করে বেড়াবে। বংশীদা, আমায় পেতনি বললে? আহা, লক্ষ্য করিস, তার আগে একটা উচ্চাঙ্গের বিশেষণ জুড়েছি।
সেটা আরো বিচ্ছিরি। সত্যবান সামনের টুলটার উপর একটা ঘুষি বসিয়ে বলে ওঠে, যার সবটাই বিচ্ছিরি তার কোনখানটাকে আর ভালো বলবে? এই যে তুমি একটা প্রতিষ্ঠাপন্ন ঘরের মেয়ে, তোমার উচ্চ বংশের মুখে চুনকালি লেপে বাবা মার মাথা হেঁট করে দিয়ে বাড়ি থেকে পালিয়ে এসে আমার মতো একটা হাঁ ভাতে লক্ষ্মী ছাড়ার সঙ্গে ঘুরছ, এর মধ্যে কোনখানটা ভালো শুনি? শম্পা ওর কথার মাঝখানে বাধা দেয়নি, শুধু কৌতুকের মুখে তাকিয়েছিল। এখন হেসে উঠে বলে, দেখছো বংশীদা, আমার হাওয়া লেগে লেগে জাম্বুবাবুর ভাষা জ্ঞানের কত উন্নতি হয়েছে, লক্ষ্য করেছ? প্রতিষ্ঠাপন্ন, উচ্চ বংশ, আরও কি যেন একটা, না, আমার ক্যাপাসিটি স্বীকার করতেই হবে তোমার বংশীদা। বংশী সস্নেহে হেসে বলে, ছোঁড়াকে সর্বদা তো জ্বালাস কেন বলতে কি শম্পু? ওই ওই, সত্যবান রেগে রেগে বলে, ওর নাম হচ্ছে ওর ভালোবাসা। যাক, এতদিনে তাহলে আমার স্বরূপ চিনলে। শম্পা আরো জোরে জোরে পা দোলাতে দোলাতে বলে, তাহলে বৃথা বিদ্রোহ করতে চেষ্টা করো না। শম্পা, সত্যবান হতাশ গলায় বলে, সত্যি আমি শান্তিতে মরতে চাই। যে যা চায় তা যদি পেত তাহলে তো পৃথিবী স্বর্গ হয়ে যেত হে মশাই। আমি তো একখানি চতুষ্পদ জীব চেয়েছিলাম, পেয়েও ছিলাম। কপালক্রমে সেই দ্বিপদই দাঁড়ালো, চারখানার দুখানা গেল, তবেই বোঝো। বংশী হেসে বলে, তোদের ওই ঝগড়া তো সারা জীবনে মিটবে না, চালা ধরে বসে। আমি তোর বাসন মাজার জলটা তুলে এনে দিই। বংশী চলে যায়। সত্যবান চড়া গলায় বলে উঠে, কেন, জলই বা তুলে এনে দেয়া হবে কেন? বস্তির ওইসব মেয়েদের মতো টিপকলে গিয়ে কোঁদল করে করে বাসন মাজাটাই বা হয় না কেন? শম্পা অম্লান গলায় বলে, ওই কোঁদলটা রপ্ত করবার সময় পাচ্ছি না যে, তোমার সঙ্গে কোঁদল করতে করতেই তো। সত্যবান ওর দিকে তাকিয়ে গভীর গলায় বলে, সত্যি বলছি শম্পা, তোমার এই আত্মত্যাগ, না তা নয়, আত্মহত্যা আমাকে যেন বেঁধে মারছে। শম্পা হঠাৎ হাততালি দিয়ে বলে ওঠে, আচ্ছা, আরও দুটো বাড়ল, আত্মত্যাগ, আত্মহত্যা। না, আর কিছুদিনের মধ্যেই তোমাকে একখানি অভিধান করে তুলতে পারবো। বংশীদা, ও বংশীদা, শুনে যাও। সত্যবান আর কথা বলে না, টুলটার উপরই হাত জড়ো করে মাথা ঝুঁকিয়ে বসে থাকে। শম্পা একটুক্ষণ তাকিয়ে দেখে, লোকটাকে যেন একটা ধ্বংসস্তূপের মতো দেখতে লাগছে। শম্পা কি ব্যর্থ হবে? তাই কখনো হতে পারে? ওকে বাঁচাতেই হবে। তা ভিন্ন শম্পার বাঁচবার উপায় কি? ওর আবেগকে প্রশমিত হতে দেবার জন্য সময় দিতে শম্পা চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আর হঠাৎ একটা চিন্তায় যেন আশ্চর্য একটি কৌতুকের স্বাদ পায়। মাঠকোটার বাখারি ঘেরা বারান্দায় বসেও আকাশের রং তো সমানই নীল লাগছে। ভাবতে গিয়ে পিসির ঘরের সামনের সেই ছাদের বারান্দাটায় দাঁড়িয়ে পড়ল শম্পা, যেটাতে অনেক দিন দাঁড়ায়নি, যেটাকে সহজে কাছে আসতে দেয় না শম্পা। আসতে চাইলেই প্রায় হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। ছাদের বারান্দার সামনের আকাশটাও একই রকম নীল। ওই হালকা নীলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শম্পা একটি প্রিয় পরিচিত কণ্ঠের ডাক শুনতে পায়। শম্পা, তুই এতদিন কোথায় ছিলি রে? আমরা তোকে খুঁজে খুঁজে। শম্পা ওই কণ্ঠের অধিকারিণীকে দুহাতে জড়িয়ে ধরে বলে, আমি যে হারিয়ে গিয়েছিলাম পিসি। তারপর পিসি তার সুন্দর ছিমছাম ঘরটায় টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে বলে, বল বল তোর হারিয়ে যাওয়ার গল্প। হারিয়ে গিয়ে কোথায় গিয়ে পড়েছিলি? শম্পা দুই হাত উল্টে বলে, হনলুলুও নয়, কামস্কাটকাও নয়, স্রেফ নিজের মধ্যে হারিয়ে মরেছি, হারিয়ে বসে আছি। এ থেকে আর খুঁজে নিয়ে আসতে পারবে না আমায়। পিসি আসতে বলে, কিন্তু তোর মা, বাবা? শম্পা মাথা নিচু করে বলে, পিসি, তোমরা তো সাবিত্রীর কাহিনী বলো, বেহুলার কাহিনী বলো, ওদের মা বাবার কাহিনী তো বলো না। তবু তোকে এমন পাষাণ ভাবতে ইচ্ছে হয় না রে শম্পা। শম্পা আসতে বলে, পিসি,
আমি তাদের কাছে এসে দাঁড়াব, মাথা নিচু করে আশীর্বাদ চাইব, বলবো, বাবা স্বামীর সঙ্গে শত দুঃখ বরণে তো এদেশেরই গল্প। সাবিত্রী, দময়ন্তী, শৈব্যা, সীতা, চিন্তা, দ্রৌপদী, এদের গল্প তো তুমি শুনিয়েছ ছেলেবেলায়, কিনে দিয়েছ এদেরই বই। আমার শুধু চেহারাটা আধুনিক, আমার শুধু কথাবার্তা এই যুগের, আমার শুধু গতিভঙ্গি বর্তমানের। আর কি তফাৎ আছে বলো? পিসি আসতে জিজ্ঞেস করল, বিয়েটা কি হয়ে গেছে শম্পা? শম্পা মুখ তুলে হেসে বলে, অনুষ্ঠান ফনুষ্ঠান যে কিছু হয়নি সে তো বুঝতেই পারছো পিসি। তবে এই একটা আইনের লেখালেখি, ওটা না করে তো উপায় নেই বলো। শুধুই তোমার গিয়ে বিবাহের চেয়ে বড় জিনিসটার দাবি তো আর ইহ সংসারে টেকে না। ওই লেখালেখির কাগজটুকু সঙ্গে না থাকলে তিষ্ঠতে দেবে নাকি সংসার? একখানা মাঠ কোটার ঘরের সুখের উপরও পুলিশ লেলিয়ে দেবে। তাই হাসপাতালেই ওই কর্মটি সেরে নিয়ে আপন অধিকার বলে ওকে হাসপাতাল থেকে বার করে এনে সুখে স্বচ্ছন্দে নিশ্চিন্ততায় আছি। তবে ওই যে বলেছিলে তুমি প্রথম নম্বরে, হতভাগা, হতভাগাই বটে। এখনো বলে কিনা ওর কোনো মানে নেই, একটা আস্ত মানুষের সঙ্গে একটা আধখানা মানুষের। ও, তুমি তো আবার সব কথা জানো না। ওর বন্ধুর দলের কোন এক পরম বন্ধু যে বোমা মেরে ওর পা দুখানা উড়িয়ে দিয়েছে, বাকি জীবনটা চাকা গাড়ি চড়ে বেড়াতে হবে হতভাগাকে, তা সেই কথাই বলে। একটা আস্ত মানুষের সঙ্গে একটা আধখানা মানুষের বিয়ে আইন সিদ্ধ নয়। তাছাড়া আমি তখন প্রায় জ্ঞানশূন্য রোগী, অতএব তুমি আমায় ছেড়ে কেটে পড়ো। শম্পা পিসির গায়ে মাথা রেখে নিজেকে এলিয়ে দিয়ে বলে, মুখ্যটা বলে কি না, তোমার উপস্থিতি আমার অসহ্য। বাংলাটা খুব ভালো শিখে ফেলেছে বুঝলে। বলে, আমায় শান্তিতে মরতে দাও। বোঝো, আমি হেন একখানা ভগবতীকে হাতের মুঠোয় পেয়েও নেয় না, বলে বিদেয় হও, শান্তিতে মরতে দাও। বুঝছ তো, শুধু হতভাগাই নয়, হাড় লক্ষ্মী ছাড়া। তারপর পিসি আরো কথা বলে, বলে সেজ পিসিকেও তো একটা খবর দিতে পারতিস। শম্পা অপরাধী অপরাধী গলায় বলে, সত্যি খুব উচিত ছিল। কি বলবো পিসি, মাথায় আর মাথা ছিল না। বোমা তো ওর পায়ে পড়েনি, পড়েছিল আমার মাথায়। জ্ঞানগম্যি ছিল না, উদ্ভ্রান্ত হয়ে কেবল ওকে কি করে বাঁচিয়ে তুলব সেই চিন্তায় ভাগ্যিস বংশীদাকে পেয়েছিলাম, তাই সেটা সম্ভব হলো। পিসি বলল, বংশীদা কে? শম্পা গভীর চোখে তাকালো পিসির দিকে। বংশীদা কে বলে বোঝানো যাবে না পিসি, কিছুই বলা হবে না, দেখে বুঝবে। তুমি তো এক নজরেই বুঝবে। হ্যাঁ, ওকে তো আনতেই হবে। তোমাদের কাছে যেদিন আশীর্বাদ নিতে আসবো, একা কি পারবো? বংশীদা ওকে বলে, তোর বন্ধুরা তোর পা দুটো উড়িয়ে না দিয়ে যদি মাথাটা উড়িয়ে দিত, এর থেকে ভালো হতো। মাথায় তো গোবর ছাড়া কিছু নেই, ওটা থাকলেই কি আর গেলেই বাকি। বোঝো কি মজার লোক। হি হি করে হেসে ওঠে শম্পা। সত্যবান চমকে মাথা তুলে তাকায়, বলে, কি হলো, শুধু শুধু হঠাৎ হেসে উঠলে যে? শম্পার শিথিল ভঙ্গি ত্যাগ করে সোজা হয়ে বসে বলে, পাগল ছাগলরা তো তাই করে, কেউ শুধু শুধু হাসে, আবার কেউ কেউ শুধু শুধু কাঁদে। সত্যবান সেই এক ফালি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, শুধু শুধু কেউ কাঁদছে না। শম্পা ওর দিকে তাকিয়ে বলে, বংশীদা ভুল বলে, বলে পাটার বদলে মাথাটা গেলে কম লোকসান হতো, গোবর ছাড়া তো কিছু নেই। দেখছি গোবর শুকিয়ে দিব্যি ঘুঁটে হয়ে উঠেছে। কথা ফেললেই কথা বুঝতে পারছ। তবে আমি তো শুধু শুধু ছাড়া কারণ কিছু দেখছি না। সত্যবান হতাশ গলায় বলে, আচ্ছা, তুমি কি সহজ করে কথা বলতে জানোই না, নাকি বলবে না প্রতিজ্ঞা? শম্পা মৃদু হেসে বলে, জানো, পিসিও ঠিক এই কথাই বলতো। আমি উত্তর দিতাম, যদি খুব সহজ আর সাধারণ কথাই বলতাম শুধু, ভালো লাগতো তোমার? সেই উত্তরটাই তোমাকেও দিচ্ছি। না না, উত্তর না, প্রশ্ন। দাও তো এখন সেই প্রশ্নটার উত্তর। সত্যবান আস্তে মাথা নাড়ে, দিতে পারবো না। পারলে না তো?
পিসি পারত, বলতো, ধুর, পাগল হয়েছিস। একখানা অনামী পত্রিকার পৃষ্ঠা উল্টে উল্টে দেখছিলেন অনামিকা দেবী। এই পত্রিকাটি কোনোদিন অনামিকা দেবীর দৃষ্টিগোচরে আসেনি, নামও শোনেননি কখনো, এবং পত্রিকার চেহারা দেখে অন্তত ওই না দেখা বা না শোনার জন্য লোকসান বোধ আসছে না। তবু মন দিয়েই দেখছিলেন, কারণ এখানে অনামিকা দেবীর একজন হিতৈষী বন্ধু নিজের খরচায় কিনে পাঠিয়ে দিয়েছেন। হঠাৎ এমন একটা আজে বাজে পত্রিকা যত্ন করে পাঠিয়ে দেবার হেতু প্রথমটায় বুঝতে পারেননি অনামিকা দেবী। যে অধ্যাপক বন্ধুটি পাঠিয়েছেন তার যে সাহিত্য রোগ আছে এমন সন্দেহ করবার কোনো কারণ কোনোদিন ঘটেনি। কাজেই এই কথা ভাবলেন না বোধহয় ওনার কোনো লেখা ছাপা হয়েছে। তবে যে ছেলেটিকে দিয়ে পাঠানো হয়েছিল, অনামিকা তাকে জিজ্ঞাসা করেছিলেন, কিছু বলে দিয়েছেন নাকি, কিংবা কোনো চিঠিপত্র? সে সবিনয়ে জানাল, না। তারপর আভূমি প্রণাম করে বিদায় নিল। বইটা খুলে দেখতে পেলেন অনামিকা দেবী বন্ধুর যা বলবার বইয়ের ভেতরেই লিখে দিয়েছেন। সূচিপত্রের পৃষ্ঠার মাথায় লাল পেন্সিলে লেখা রয়েছে, 23 পৃষ্ঠার দ্বিতীয় কলামটা লক্ষ্য করবেন। কি স্পর্ধা দেখুন। অনামিকা দেবী একটু হেসে পাতা উল্টালেন। অনামিকা দেবীর অনেক ভক্ত পাঠক আছে, অনেক হিতৈষী বন্ধুও আছেন। ওরা এই ধরনের কাজ মাঝে মধ্যে করে থাকেন। অনামিকার লেখা সম্পর্কে কোথাও কোনো সমালোচনা দেখলেই তারা হয় টেলিফোন যোগে জানিয়ে দেন, নয় সেই কাগজখানায় পাঠিয়ে দেন। যদি উক্ত সমালোচনা অনামিকার চোখ এড়িয়ে যায় বা তেমন খেয়াল না করেন, তাই তাদের এই ব্যাকুল প্রচেষ্টা। অবশ্য সব সমালোচনায় যে তাদের ব্যাকুল করে তা নয়। সমালোচনার মধ্যে অনামিকার সাহিত্যকে ভূপাতিত করবার চেষ্টা অথবা নস্যাৎ করবার চেষ্টা দেখলেই তাদের বন্ধু হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। বাংলার বাইরে অবস্থিত বন্ধুরাও অনেক সময় ডাক ব্যয় খরচা করে করে এই মহৎ বন্ধুকৃত্য করে থাকেন। মহৎ ইচ্ছাই, সন্দেহ নেই। অনামিকাকে কে কি বলছে, তার রচনা সম্পর্কে তার কি ধারণা, এটা অনামিকার জানা দরকার বই কি, নইলে ভুল সংশোধনের চেষ্টা আসবে কি করে। অনামিকার দৃষ্টিভঙ্গি অবশ্য বন্ধুকৃত্য সম্পর্কে আলাদা। তার কোনো বন্ধু সম্পর্কে বিরূপ কোনো সমালোচনা দেখলে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, আহা, ওর চোখে যেন না পড়ে। সভা সমক্ষে সে প্রসঙ্গ উঠলে স্রেফ মিথ্যাচারের আশ্রয় নিয়ে বলেন, কই দেখিনি তো, পড়িনি তো। পত্রিকাগুলো জানেন বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাড়ির বাইরে বেড়াতে চলে যায়। যাক, সকলের দৃষ্টিভঙ্গি তো সমান নয়। পত্রিকার নাম ভস্যলোচন, নামটায় মৌলিকত্ব আছে। অনামিকা দেবী দেখলেন জনৈক ছদ্মনামী সমালোচক রীতিমতো উষ্ণ হয়ে লিখেছেন, যারা 30-40 বছর ধরে বাংলা সাহিত্যের হাটের মাটি কামড়ে পড়ে আছেন, পত্রিকা সম্পাদকদেরই উচিত তাঁদের বয়কট করা। তাঁদের এই লোভ ও নির্লজ্জতার প্রশ্রয়দাতা পত্রিকা সম্পাদকদের কাছে আমার নিবেদন, তথাকথিত প্রতিষ্ঠিত লেখকদের নামের মোহ ত্যাগ করে তারা সাহিত্যের হাটে নতুন মুখ ডেকে আনুন। প্রতিষ্ঠার অহংকারে ওই নামী লেখকেরা যে কি রাবিশ পরিবেশন করছেন তার সম্পাদকদের অনুধাবন করে দেখতে অনুরোধ করি। এই যে বর্তমান সংখ্যা বেনু মর্মরে শ্রীমতী অনামিকা দেবীর একটি ছোট্ট গল্প প্রকাশিত হয়েছে, কি এটি? এর কোনো মাথামুণ্ড আছে, কোনো যুক্তি আছে? নায়ক কেন এমন অদ্ভুত আচরণ করে বসল তার কোনো ব্যাখ্যা আছে? যা খুশি চালাবার অধিকার লাভ করলেই কি সেই অধিকারের অপব্যবহার করতে হয়? আগে শ্রীমতী অনামিকার লেখায় যে সূক্ষ্ম বিশ্লেষণ, যে মননশীলতা দেখা যেত, আজ আর তার চিহ্ন চোখে পড়ে না। আসল কথা, তেল ফুরোবার আগেই আলো নিভিয়ে দেবার শিক্ষা এরা লাভ করেনি। অনামিকা দেবী প্রমুখ বর্তমানের কয়েকজন প্রতিষ্ঠিত লেখকের নাম করে ভদ্রলোক বলেছেন, এক সময়কার পাঠক এদেরকে নিয়েছিল, তখন এরা যথেষ্ট যশ, খ্যাতি এবং অর্থ উপার্জন করেছিলেন। আজ এদের যশ নির্বাপিত, খ্যাতি বিলুপ্ত, তবু এই শেষ বস্তুটির লোভী
ওদেরকে ঘাঁটি আগলে পড়ে না থেকে আসর ছেড়ে বিদায় নেবার সভ্যতা শেখাচ্ছেন না। ওদের জন্যই তরুণদের কাছে সুযোগের দরজা বন্ধ, দরজার মুখে ওদেরই ভিড়। ভাষাটি জ্বালাময়ী, সন্দেহ নেই, আর তাজা রক্ত, তাতেও সন্দেহ নেই। অনামিকা দেবী একটু হেসে কাগজখানা সরিয়ে রেখে ওই ছদ্মনামী সমালোচকের উদ্দেশ্যে মনে মনে বললেন, ও হে বাপু, ৩০-৪০ বছর আগে সাহিত্যের হাটে এসে পড়া এইসব লেখক গোষ্ঠী যখন হাটের দরজায় এসে দাঁড়িয়েছিল, পূর্বতন প্রতিষ্ঠিতরা কি বিবেক তাড়িত হয়ে অথবা সভ্যতা তাড়িত হয়ে এদের জন্য আসন ছেড়ে বিদায় নিয়েছিলেন? বলেছিলেন কি, এসো বৎস, এই নাও আমার ছত্রমুকুট, এখন থেকে তোমাদের দিন। আস্তে আস্তে হাসিটা মিলিয়ে গেল। ভাবলেন, কিন্তু অভিযোগের মূলে কি ভিত্তি নেই? সত্যি কি প্রথম জীবনের মতো সময় দিতে পারছেন তিনি? সময়ের কল্যাণেই না লেখার মননশীলতা, নিখুঁত নিপুণতা, সূক্ষ্মতা, চারুতা? ছুটতে ছুটতে কি শিল্পকর্ম নিটোল হয়ে উঠতে পারে? নিজের ইদানিংকালের লেখায় নিজেই তো লক্ষ্য করেছেন অনামিকা, বড় বেশি দ্রুত ভঙ্গির ছাপ। লেখাটা হাত ছাড়া করে দিয়ে মনে হয় হয়তো আরেকটু মাজা ঘষার দরকার ছিল, কিন্তু সেই দরকারের সময় দিচ্ছে কে? অজস্র পত্রপত্রিকায় ভরা এই আসরে প্রায় প্রতিদিনই জন্ম নিচ্ছে আরও পত্রিকা। এ যুগের তরুণদের প্রধান হবি পত্রিকা প্রকাশ। যেন তেন করে একখানা পত্রিকা প্রকাশ করতে হবে। আর আশ্চর্য, সকলেরই দৃষ্টি ওই তৈল ফুরিয়ে যাওয়া হতভাগ্য প্রতিষ্ঠিতদের দিকেই। প্রত্যাশা পূরণ না হলে তারা ব্যথিত হয়, ক্ষুব্ধ হয়, ক্রুদ্ধ হয়, অপমানিত হয়। অতএব যাহোক কিছু দাও। এই যাহকের দাবি মেটাতে মেটাতে কলমও চালাক হয়ে উঠতে চায়, যাহোক দিয়ে সারতে চায়। চাওয়াটা অসঙ্গত নয়, সকলেরই একটা ক্লান্তি আছে। তাছাড়া কলমটা টেবিলে ঠুকতে ঠুকতে ভাবতে থাকেন অনামিকা দেবী, এই যুগে আমরা কি বিরাট একটা ঝড়ের সঙ্গে ছুটছি না? আমাদের কর্মে মর্মে, জীবনে, জীবনযাত্রায়, আমাদের বিশ্বাসে, মূল্যবোধে, রাষ্ট্রচেতনায়, সমাজ ব্যবস্থায়, শিক্ষায়, সংস্কারে অহরহ লাগছে না ঝড়ের ধাক্কা? প্রতি মুহূর্তে আমরা আশান্বিত হচ্ছি আর আশাহত হচ্ছি। সোনার মূল্য দিয়ে সোনা কিনে হাতে তুলে দেখছি রাং। অভিভূত দৃষ্টি মেলে দেবতার দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ছে দেবতার পা কাদায় পোঁতা। এই চোখ ধাঁধানো ঝড়ের ধুলোর মাঝখানে উৎক্ষিপ্ত বিভ্রান্ত মন নিয়ে ছুটতে ছুটতে কোথায় বসে রচিত হবে আগের আদর্শের মননশীলতা? এ যুগের পাঠক মনত দ্রুতগামী, তবু নিজের সপক্ষের যুক্তিতে আমল দিতে চাইলেন না অনামিকা। বেদনার সঙ্গেই স্বীকার করলেন, আগের মতো লেখার মধ্যে সেই ভালোবাসার মনটি দিতে পারছেন না। যে ভালোবাসার মনটি অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক দুঃখ পার করে করে বহন করে নিয়ে চলত তার আত্মপ্রকাশের সাধনাকে। তবে কি সত্যি কলম বন্ধের সময় এসেছে? বিধাতার অমোঘ নির্দেশ আসছে ছদ্মনামীর ছদ্মবেশে। ছেলেবেলায় ছেলে খেলার বসে কলমটা হাতে নিলেও কোথাও কোনোখানে বুঝি একটা অঙ্গীকার পালনের দায় ছিল, ছিল কোনো একটা বক্তব্য। সেই অঙ্গীকার কি পালন করতে পেরেছেন অনামিকা? পাঠক হৃদয়ে পেশ করতে পেরেছেন সেই বক্তব্য? নাকি সেগুলো পড়ে আছে ভাঁড়ার ঘরের তালাবন্ধ ভারী সিন্দুকের ভেতরে? অনামিকা শুধু আপাতের পসরা সাজিয়ে জনপ্রিয়তার হাটে বেচা কেনার ঝুলি নিঃশেষিত করছেন। কিন্তু বক্তব্য কি শুধু পুঁজিতেই থাকে? দিনে দিনে জমে ওঠে না সে? আপাতের পসরায় সাজানো হয় না তাকে? যখন শম্পা ছিল মাঝে মাঝেই বলতো, তুমি এসব পিতামহী প্রপিতামহীদের গল্প রেখে দিয়ে আমাদের নিয়ে গল্প লেখো দেখিন, স্রেফ আমাদের নিয়ে, যারা আমরা একেবারে এই মুহূর্তে পৃথিবীতে চড়ে বেড়াচ্ছি, নিজের চিন্তাভাবনা দিয়ে যাকে বলে তোমার গিয়ে উদ্বেলিত হচ্ছি, নিজেদের ভয়ঙ্কর ভয়ঙ্কর উৎকট জ্বালা যন্ত্রণা নিয়ে ছটফটাচ্ছি। অনামিকা তখন হেসে বলেছিলেন, ও বাবা, তোদের আমি চিনি। শম্পা পা দোলাতে দোলাতে বলেছিল, চিনতে হবে, এড়িয়ে গেলে চলবে না। শম্পার কথাটা মনে পড়তেই একটা কথা মনে পড়ল।
কতদিন যেন চলে গেছে শম্পা। অনামিকা বলবার সুযোগ পেলেন না। তবে এই যুগের পরম প্রতীক তোকে নিয়েই হাত পাকাই, হায়। সেদিন একটা আলোচনা সভায় আধুনিক সাহিত্য নিয়ে আলোচনা করতে বসে প্রায় অপ্রাসঙ্গিকভাবেই একটি উদ্ধত তরুণ সভানেত্রীকে উদ্দেশ্য করে বলে উঠল, এখনকার যুগকে নিয়ে আপনি লিখতে চেষ্টা করবেন না মাসিমা, ওটা আপনার এলাকা নয়। এ যুগের ছেলেমেয়েরা হচ্ছে বারুদের বস্তা, বুঝলেন? তারা অসভ্য, উদ্ধত, বেয়াড়া, কিন্তু ভেজাল নয়, তারা সৎ এবং খাঁটি। অনামিকা ভেবেছিলেন, এইখান থেকেই কি আমি এই যুগকে চেনা শুরু করব, নাকি ওই অসভ্যতা, অভব্যতা, ঔদ্ধত্য, বেয়াড়ামিটাও একটা চোখ ধাঁধানো মেকি জিনিস, যাতে ওদের নিজেদেরও চোখ ধেঁধে আছে। ছেলেরা আরও বলল, আপনি জানেন আমরা এই যুগের ছেলেরা কোন ভাষায় কথা বলি? আপনাদের ওই রঙিন পাখির সোনালি পালক গোঁজা সুসভ্য ভাষা নয়, স্রেফ পোশাক পলিশ ছাড়া নগ্ন ভাষা, বুঝলেন? ধারণা আছে আপনার এই সম্বন্ধে? গিয়ে বসেছেন কোনোদিন আমাদের মধ্যে? সভানেত্রী হেসে বলেছিলেন, লেখকদের আরেকটা চোখ থাকে জানো তো, কাজেই তোমাদের আড্ডায় গিয়ে না বসলেও ধারণা হয়তো আছে, কিন্তু তোমাদের ওই পোশাক ছাড়া টাড়াগুলো নিজের হাতে লিখবার ক্ষমতা আছে বলে মনে হয় না। তবে ছেলেটা বিজয়গর্ব বলেছিল, সেই জন্যই বলছি, ওটা আপনাদের এলাকা নয়, না বুঝে বারুদে হাত দিতে যাবেন না। এরাই ডেকে নিয়ে গেছে সভানেত্রীকে, ফুলের মালাটালাও দিয়েছে, অতএব হাসতেই হয়, হাসতে হয় অমৃতং বালভাষিতং নীতিতে। তবু প্রশ্ন উঠছে মনে, এরাই কি সব? এদের নিয়েই কি যুগের বিচার? শম্পাটার উপর মাঝে মাঝেই ভারী রাগ হয়, সেদিনও হয়েছিল। শম্পাটা থাকলে ডেকে বলতে পারতেন, ওহে, বারুদের বস্তার তুমিও তো একটি নমুনা। এখন বলো দেখি, এই বারুদ তোমরা আত্মরক্ষার কাজে লাগাবে না আত্মধ্বংসের কাজে? কি যে করছে কোথায় বসে কে জানে। ভাবতে ভাবতে আবার নিজের দিকে ফিরে তাকালেন। না, সত্যিই হয়তো এবার কলমকে ছুটি দেবার সময় এসেছে, সত্যিই হয়তো ফুরিয়ে এসেছেন তিনি। ভাবলেন, না হলে লিখে আর সেই আনন্দবোধ নেই কেন? কেন মনে হয় রাজমিস্ত্রির ইঁটের পর ইঁট সাজানোর মতো এ কেবল শব্দের পর শব্দ গেঁথে চলেছি? ঘরের পূর্ব দেয়ালে একটা বুককেসে অনামিকার বইয়ের এক কপি করে রাখা আছে, আছে শম্পারই প্রচেষ্টায়। অবশ্যই প্রথম দিকের বইগুলো সব নেই। দেখে রেগে গিয়েছিল শম্পা, এ কি অবহেলা, একটা করে কপিও তো রাখবে। অনামিকা হেসে বলেছিলেন, তুই যে তখন জন্মাসনি, বুদ্ধি দেবার কেউ ছিল না তো। তবু ওর চেষ্টাতেই অনেকগুলো রয়েছে। সেগুলোর দিকে তাকিয়ে দেখলেন অনামিকা, এও ওজন হিসেবে কম নয়। কিন্তু অনামিকার হঠাৎ মনে হল, সবই বৃথা কথার মালা গাঁথা। যে অঙ্গীকার ছিল তা পালন করা হয়নি, করবার ক্ষমতা হয়নি, যে কথা বলবার ছিল তা বলা হয়নি। আবার একটু হাসি পেল। যা পেরেছি আর যা পারিনি কিছুই তো দাঁড়িয়ে থাকবে না। এই যুগ দ্রুতগতির যুগ, তাই মুহূর্তে সব সাফ করে ফেলে, পরক্ষণেই ভুলে যায়। অধ্যাপক সাহিত্যিক অমলেন্দু ঘটকের কথা মনে পড়ল। ক্লাসে পড়াতে পড়াতে হার্ট অ্যাটাকে মারা গেলেন। কদিনেরই বা কথা সেটা। মৃত্যুর সদ্য আঘাতের মুখে মনে হয়েছিল, দেশ কোনোদিনই বুঝিয়ে ক্ষতি সামলাতে পারবে না। ভেঙে পড়েছিল দেশ, ভেঙে পড়েছিল দেশের মানুষ। কত ফুল, কত মালা, কত শোকসভা, কত শোক প্রস্তাব। আশ্চর্য, এই বছরখানেকের মধ্যেই যেন দেশ অমলেন্দু ঘটকের নামটা পর্যন্ত বিস্মৃত হয়ে গেছে। আর স্মৃতিরক্ষা কমিটি, সে যেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। অথচ নিজের সৃষ্টি সম্পর্কে কি গভীর মূল্যবোধ ছিল অমলেন্দু ঘটকের। অমরত্বের স্বপ্ন ছিল তার মনে। অমলেন্দু ঘটককেই যদি লোকে মাত্র ৩৬৫টা দিনের মধ্যেই ভুলে যেতে পারল, অনামিকাকে 2 দিন মনে রাখবারই বা দায় কার?
একটি সহকর্মীর বিয়োগ একটি বড় শিক্ষা। নিজের ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় তা থেকে। অভিযোগের কিছু নেই। ধুলির প্রাপ্য খাজনা তো ধুলিকেই দিতে হয়। সব কথার মাঝখানে কেমন করে যেন শম্পার কথা মনে এসে যায়। সব চিন্তার মধ্যে শম্পার মুখ। ইচ্ছে হলো খুব চেঁচিয়ে শম্পা যেখানে আছে যেন তার কানে যায়, অমনি জোরে চেঁচিয়ে বলেন, শম্পা, আমি তোদের যুগকে আর কিছু জানি না জানি, জেনে ফেলেছি তোদের এই যুগ বড় নিষ্ঠুর। এই পরিচয়টাই বোধহয় তার সব থেকে স্পষ্ট পরিচয়। ইচ্ছে হচ্ছে চুপ করে একটু বসে থাকতে, কিন্তু সময় কই। ওই ভস্মলোচনটাই উল্টে দেখে নিতে থাকেন খানিক খানিক। বকুলের প্রকৃতিতে পারুলের মতো নিজের মধ্যে ডুবে গভীরে তলিয়ে যাওয়ার সুখ নেই। বকুলের সে সময়ও নেই। বকুল বর্তমানের স্রোতের ধাক্কায় ছুটেই মূল জীবনভর। পারুলের কথা আলাদা। পারুল চিরকালই আত্মমগ্ন, এখন তো আরও বেশি হয়েছে। পারুলের চোখের সামনে গঙ্গার অফুরন্ত তরঙ্গ। পারুলের জীবনটা নিস্তরঙ্গ। সেই নিস্তরঙ্গ জীবনের মাঝখানে আচমকা একটা বড় ঢিল পড়ার মতো তরঙ্গ তুলেছিল শম্পা নামের মেয়েটা। পারুলেরও যে এখনো কারো জন্য কিছু করবার আছে, পারুল এখনো কারো প্রয়োজনে লাগতে পারে, এর স্বাদ এনে দিয়েছিল। কিন্তু সেও তো মিলিয়ে গেল ক্ষণিকের বুদবুদের মতো। আমাকে আর কারো কোনো দরকার নেই, এই এক শ্মশানের শান্তি নিয়ে আবার থিতিয়ে বসেছিল পারুল। আবার এক তরঙ্গ এলো তার জীবনে। পারুলের ছেলে তার ছেলেকে রেখে গেল মায়ের কাছে। তার সমারোহময় জীবনে মার প্রয়োজন ফুরিয়েছিল। রসুন চৌকি থেমে যাওয়া বিধ্বস্ত জীবনে আবার এলো সেই প্রয়োজন। পারুল বলেছিল, ও কি একাই বুড়ির কাছে থাকতে পারবে? ছেলে বলেছিল, পাড়া অভ্যাস করতে হবে, তা নইলেই তো বোর্ডিংয়ের জীবন। সেটা আমি চাইছি না। হ্যাঁ, পারুলের ছেলে এখন আর চাইছে না ছেলেকে কনভেন্টে রেখে সভ্যভাবে মানুষ করতে, অথচ কিছুদিন আগেও সে চাহিদা ছিল তার। আর একটু বড় হলেই কোথাও পাঠিয়ে দেবার বাসনা এবং চেষ্টা ছিল। হঠাৎ মন ঘুরে গেছে তার। সে প্রাচীনকালের আদর্শে আর সনাতনী পদ্ধতিতে ছেলেকে মানুষ করতে চায়। অতএব মার কাছেই শ্রেয়। প্রথম দিন এর জন্যে ছেলেকে বকেছিল পারুল। বলেছিল, ছেলে মেয়ে কি তোদের হাতের বল, যে নিজের যখন যেমন মতিগতি হবে তখন ওদের গতিও তাই হবে? এই কদিন আগেও তুই ওকে বলেছিলি তুই সাহেব হ, আজ বলছিস তুই সনাতনী হ। ছেলে মানুষ এ ধাক্কা সামলাতে পারবে কেন? ছেলে বলেছিল, জীবনে আরো অনেক বড় ধাক্কা আসতে পারে মা। এটা ধরো সেইটা সইবার ক্ষমতা অর্জনের প্রস্তুতি। তা আমার কাছে যে দিচ্ছিস, আমাকে কি তোর খুব সনাতনী মনে হয়? আমি তো একটা সর্বসংস্কার বর্জিত কালাপাহাড়। ছেলে মার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলেছিল, তবু তো খাঁটি নির্ভেজাল কালাপাহাড়। ভেজাল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি মা। তবে দিয়ে যা ছেলেকে। তবে গ্যারান্টি দিতে পারবো না বাপু, তোমার ছেলেকে তোমার মনের মতো গড়ে তুলতে পারবো কিনা। তুই আমাকে যা ভাবছিস আমি সত্যি তাই কিনা তা নিয়ে আমার নিজেরই ঘোরতর সন্দেহ আছে। তোমার থাকে থাক, আমার নেই, বলে চলে গিয়েছিল ছেলে। পারুলের বড় যা একটা হয় না, তাই হয়েছিল। চোখে জল এসে গিয়েছিল। আমায় কেউ বুঝতে পারল, আমায় সেই বোঝার মধ্য দিয়ে সে বিশ্বাস করল, এর থেকে আহ্লাদের কি আছে? আর সে স্বীকৃতি যদি আপন সন্তানের কাছ থেকে আসে, তার থেকে মূল্যবান বুঝি কিছু নেই। তা স্বয়ং ভগবানও নাকি ওই স্বীকৃতির কাঙাল। তিনিও তার গঠিত সন্তানদের কাছে ভিক্ষাপাত্র পেতে ধরে বলেছেন, তুমি আমায় বোঝো, আমায় জানো, আমি যে কি তা একবার উপলব্ধি করো। তবে মানুষ কোন ছাড়।
কিন্তু ছেলের এই ছেলেটাকে নিয়ে মুশকিলই আছে পারুল। এত গম্ভীর হয়ে গেছে সে, যেন পাথর কি কাঠ। ওর কোনখানটা দিয়ে যে একটু ঢুকে পড়ে মনটা ছুঁতে পারবে বুঝতে পারে না। গল্প বলে, ছড়া শিখবার চেষ্টা করে, নিজেদের ছেলেবেলার কাহিনী শুনিয়ে, ওরই বাবার ছোটবেলার দুষ্টুমির আর বায়না আবদারের বিশদ বর্ণনা করে ওই গাম্ভীর্যের পাষাণ প্রাচীরে এতটুকু ফাটল ধরাতে পারছে না পারুল। একেবারে যে হাসে না তা নয়, হাসির গল্প শুনে একটু হাসে। সদ্য শোকগ্রস্ত মলিনচিত্ত মানুষ শিশুর হাসি খেলা দেখলে যেমন একটু প্রাণহীন হাসি হাসে, তেমন হাসি। যেন পারুল যে ওর জন্য এতটা চেষ্টা করছে সেটা বুঝে এক বিন্দু কৃতজ্ঞতার কুণ্ঠিত হাসি। পারুল বলে, তুই একটা বুড়ো, পুরো বুড়ো। তোর যত ভালো আর শৌখিন নামই থাকুক, আমি তোকে বুড়ো বলে রাখব, এই আমার সংকল্প। বুড়ো একটু বুড়োটে হাসি হেসে বলে, তা ডাকো না, ভালোই তো। পারুল রাগ দেখিয়ে বলে, আচ্ছা, তুই এমন নিক্তিমাপা হাসি হাসতে শিখলি কোত্থেকে বলতো? আমাদের ছেলেবেলায় তো আমাদের জোরে জোরে হাসিটা ছিল মহাদোষের, হেসে উঠলেই ধমক। তবু আমরা হেসে উঠতাম, আর তুই বাবা কেমন মেপে মেপে হাসি অভ্যাস করছিস। বুড়ো তার উত্তরে আরো শীর্ণ হাসি হেসে বলে, আমি তো খুব হাসি। এর মধ্যে কোন ফাটল দিয়ে ঢুকবে পারুল? আশ্চর্য সংযম ওইটুকু ছেলের। এমন সাবধানে কথা বলে যেন ওর অতীত বলে কিছু নেই, কিছু ছিল না। ও যেন কেবলমাত্রই এই চন্দননগরের পারুলের বুড়ো। মা, বাপ, বোন কি নিজের হারিয়ে ফেলা জীবনের কোনো কথার ছন্দাংশও অসতর্কে কোনো সময় বেরিয়ে পড়ে না বুড়োর মুখ দিয়ে। বুড়ো যেন ভুঁই ফোঁড়। পারুল হয়তো অন্য মনস্কের বসে কোনোদিন বলে বসে, এই সময় তুই কি খেতিস? ছুটির দুপুরে তুই কি করতিস? বুড়ো অবলীলায় বলে, মনে নেই। পারুল বলে, বুড়ো, তোর বাবার চিঠি এসেছে, তোর আর আমার একটা খামের মধ্যে। আয়, আমরাও দুজনে দুটো চিঠি লিখে খামে পুরে পাঠাই। আমারটা লিখছি, তোরটা লেখ। এইভাবেই ছড়িয়ে গুছিয়ে বলে। তবু বুড়ো অম্লান মুখে বলে, তুমি তো সব খবরই লিখেছ। ওমা, আমি লিখছি আমার ছেলেকে, আর তুই লিখবি তোর বাবাকে, দুটো বুঝি এক হলো? আয় আয়, তাড়াতাড়ি পড়ে ফেলে উত্তরটা লিখে ফেল, ডাকের সময় চলে যাবে। বুড়ো আসেও না, চিঠি লেখা তো দূরের কথা, পড়েও না, হাতেই নেয় না। বলে, এখন লিখতে ইচ্ছে করছে না, তুমি পাঠিয়ে দাও। বলে, এখন অঙ্ক কষছি, পরে পড়ব। পারুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। পারুলের ওর আগের চেহারাটা মনে পড়ে যায়। আগে আগে দু একদিনের জন্য বাপমার সঙ্গে বেড়াতে আসত। বাপি বাপি করে কি বায়নাই করত। বাপি আমায় এক্ষুনি বেড়াতে নিয়ে চলো, বাপি আমি এক্ষুনি নৌকো চেপে গঙ্গায় ভাসব, বাপি তুমি যে বলেছিলে একটা 3 কোনা এরোপ্লেন কিনে দেবে, এক্ষুনি দাও, বাপি বাপি বাপি। বাপির জীবন মহানিশা করে তুলত। গলা ধরে ঝুলে পড়ে পিঠের উপর লাফিয়ে চড়ে বসে বাপি যদি বলতো, এখন গঙ্গার জোয়ার, এখন নৌকায় চড়ে না, অবলীলায় বলতো, মেরে হাড় ভেঙে দেব তোমার। মামুনি সম্পর্কে অবশ্য একটু সমীহ ভাব ছিল। এমন কথা মাকে বলতে সাহস করত না। মা বলতো, নিজের মান নিজে রাখতে জানে না, তাই ছেলের অত সাহস। তবু মামুনি অন্তঃপ্রাণ তো ছিল। আর ছোট্ট সেই বোনটার উপর, আহা, একেবারে 7খানা প্রাণ বোনের গুণপনায়, বোনের বোকামিতে আহ্লাদে বিগলিত। পারুলকে ডেকে ডেকে উচ্ছ্বসিত সেই মন্তব্য মনে পড়ে যায় পারুলের। দিদি দিদি শোনো, লিলি ফুলটা এমন না বোকা, টফিটা ফেলে দিয়ে কাগজটাই খেতে লেগে গেছে। দিদি দিদি, লিলি ফুলটার বড় হবার কি দারুণ শখ দেখো, নিজের জুতো ফেলে রেখে বাপির জুতো পরে বেড়াচ্ছে। উচ্ছ্বসিত কলকণ্ঠ। যে 2-3টে দিন থাকত, মুখর করে রাখত গঙ্গা তীরের এই নিস্তরঙ্গ বাড়িখানা। সেই ছেলেটাই এই বাড়ির মৌন দেয়ালগুলোকে যেন ডবল ভারী করে তুলেছে। কেউ নেই, কেউ কথা বলার নেই। সে একরকমের শান্ত স্তব্ধতা।
কিন্তু একজন আছে যার হঠাৎ হঠাৎ বাঁশির মতো বেজে ওঠার কথা, ঝর্ণার মতো কলকলিয়ে উঠবার কথা, সে যদি নিথর হয়ে থাকে, সে স্তব্ধতায় দম আটকে আসে। পৃথিবীর তিক্ত অভিজ্ঞতায় বুড়িয়ে যাওয়া একটা শিশুর ভার যে কত গুরু ভার, সেটা অহরহ অনুভব করছে পারুল। অনুভব করতে পারছে ওই স্তব্ধতার অন্তরালে কি যন্ত্রণার ঝড় বইছে। এই তো ছিল গৌরবের উচ্চ রাজাসনে, হঠাৎ নেমে আসতে হলো রিক্ত নিঃস্ব এক অগৌরবের রুক্ষ ভূমিতে। সেখানে কোথাও কোনোখানে স্নেহ নেই, মমতা নেই, ত্যাগ নেই। না, ওদের জন্যে কেউ ত্যাগ স্বীকারে রাজি নয়। ওরা গুঁড়ো হয়ে যাক, ওদের ওপরওয়ালা অটল থাকবে আপন হৃদয় সমস্যা নিয়ে। পারুল মনে মনে বলে, সব যুগেরই বলি আছে, তোরাই এ যুগের বলি। আমাদের অন্ধকার যুগে আমরা ছিলাম অন্ধ কুসংস্কারের বলি, আর এই আলোর যুগে তোরা হচ্ছিস সভ্যতার বলি। তবু চেষ্টা করে পারুল। ডাক দেয়, বুড়ো আয়, বুড়ির মাথার পাকা চুল তুলে দে। বুড়ো বই হাতে নিয়ে এসে দাঁড়ায়। অহরহ হাতে বই, গল্পের বই নয়, পড়ার বই। ওই বই খাতাই যেন তার আত্মরক্ষার অস্ত্র, যেন তলোয়ারের মুখে ঢাল। ডাকলে সবসময় বই নিয়ে এসে দাঁড়ায়, এসে বলে, তোমার তো পাকা চুল নেই। আছে রে, আছে, ভেতরে আছে, খুঁজে দেখ। বুড়ো নির্লিপ্তভাবে বলে, ও তো কেউ দেখতে পাচ্ছে না, বলে চলে যায়। পারুল ডাকে, ও বুড়ো আয়, একটা ফার্স্ট ক্লাস খাবার করছি, চটপট চলে আয়। বুড়ো এ ঘর থেকে বলে, আমার এখন খিদে পায়নি। আরে বাবা, তুই আই না, দেখলেই খিদে পেয়ে যাবে, এমন জিনিস তুই নামই শুনিসনি। নিতান্ত অনিচ্ছুক মূর্তিতে এসে দাঁড়ায় ছেলেটা। পারুল অতিরিক্ত উৎসাহ দেখিয়ে বলে, বলতো এগুলো কি? নাতি ভাববার চেষ্টা মাত্র না করে মাথা নেড়ে বলে, জানি না। জানবি কোত্থেকে? এসব হলো সেকেলি জিনিস, আমার শাশুড়ি বানাতেন। তোর বাবা বলতো, ঠাকুমা রোজ রোজ কেন বকুল পিঠে করো না? এর আসল নাম হচ্ছে গোকুল পিঠে, বুঝলি? তোর বাবা বুঝতে না পেরে বলতো বকুল পিঠে। এদিকে ওর মাসির নাম, মানে আমার বোনের নাম তো বকুল। তাই তোদের যিনি দাদু ছিলেন, তিনি বলতেন, তার চেয়ে বল না কেন মাসি পিঠে। হি হি করে হাসতে হাসতে রস থেকে প্লেটে তুলে এগিয়ে ধরে পারুল। কিন্তু ছেলেটা পারুলের মতো চেষ্টাকৃত কৌতুকের আয়োজন ব্যর্থ করে দিয়ে নিস্তেজ গলায় বলে, পরে খাবো। আর কি করবে পারুল? আর কি করতে পারে? স্বভাবের বিরুদ্ধে গিয়েই তো অত চেষ্টা করছে। কিন্তু একটা জীবনে পোড় খাওয়া শিশুর নিরুত্তাপ নির্লিপ্ততার স্পর্শে চেষ্টাটা হাস্যকরভাবে ব্যর্থ হয়ে ফিরে আসছে নিজের কাছে। তখন পারুলের ওই ছোট ছেলেটার কাছে নিজের বাচালতার জন্য লজ্জা করছে। লজ্জা করছে কৃত্রিমতার জন্যে। মনে হচ্ছে পারুল বুঝি এতক্ষণ ভাড়ামি করল। কিন্তু ওই ছেলেটা কি তার গভীর বেদনার ঘরের বন্ধ দরজাটা একটু খুলে ধরবে, যেখান দিয়ে পারুল পারবে আস্তে আস্তে ঢুকে যেতে? সে ঘরে চুপ করে বসে থেকে ওর মনের বেদনার ভার নিতে পারবে পারুল? তা দেবে না। আশ্চর্য রকমের কঠিন হয়ে গেছে ছেলেটা। অথবা নিজের ভেতরের সেই গভীর ক্ষতটাকে জগতের কাউকেই দেখাতে চায় না ও। মনে মনে নিজের ছেলেকে উদ্দেশ্য করে পারুল বলে, তুই ভেবে সন্তোষ পাচ্ছিস অন্তত ছেলেটাকে তুই পেয়েছিস, কিন্তু পরে বুঝবি ওটাকেই তুই একেবারে হারিয়েছিস। এখন আর নিজের মধ্যে ডুবে গিয়ে শুধু একটা শান্ত উপলব্ধির জগতের স্বাদ গ্রহণের সময় নেই। এখন সারাক্ষণ শুধু এই। এখন পারুল মৃদু হাসির সঙ্গে ভাবে, জগতে কিছুই অমনি পাওয়া যায় না, সব কিছুর জন্যই মূল্য দিতে হয়। আমাকে ওদের প্রয়োজন হচ্ছে, এই পাওয়াটার জন্যে মূল্য ধরে দিতে হচ্ছে আমাকে, আমার সেই অনাহত অবকাশের গভীর স্বাদটিকে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ সপ্তদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি।
আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।